নমস্কার। আজ বনগাঁ সাংগঠনিক জেলার এই অঞ্চলে আয়োজিত এসআইআর বিরোধী এবং রান্নার গ্যাস পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সভা, পূর্ববর্তী বক্তা, সঞ্চালক সহ গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সমস্ত সদস্য যারা উপস্থিত আছেন গাইঘাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সহ সভাপতি, আমার অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয়, কাছের সুমন দাস, যিনি আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস আইটি সেলের অন্যতম প্রধান অ্যাক্টিভিস্ট বটে, এবং এই অঞ্চলে বসত বাঁধা সমস্ত সুধী সজ্জন মণ্ডলী সকলকে জাতীয়তাবাদী সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। পূর্ববর্তী বক্তারা বলেছেন বিস্তারিত, যিনি প্রথম বক্তব্য রাখলেন ফুলসরা অঞ্চলের সভাপতি, তিনি বিস্তারিত বলেছেন, অসাধারণ বলেছেন। দেখুন, 2002 সালেও এসআইআর পশ্চিমবাংলায় হয়েছিল, গোটা দেশ জুড়ে হয়েছিল। অর্থাৎ এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নয়। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের মতো পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতান্ত্রিক রাষ্ট্রে এসআইআর এর মতো প্রক্রিয়া হওয়া উচিত, এবং সেই এসআইআর হচ্ছে। 2002তেও এসআইআর হয়েছে। 2002 সালে যখন এসআইআর হয়েছে তখন তৃণমূল কংগ্রেস দলের বয়স ছিল মাত্র 4 বছর। 1998 সালে দল প্রতিষ্ঠিত হয়। 2002তে এসআইআর হয়। তারপর 2004 সালে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। অর্থাৎ এসআইআর করা এবং তারপর যদি কোনো সংশোধনের প্রয়োজন ছিল তাহলে তার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রায় 1.5-2 বছরের কাছাকাছি সময় ছিল। কিন্তু এবার 2026-এ 2025 থেকে বিহারে প্রথম এসআইআর হলো প্রায় 23 বছর পর। এই এসআইআর এর বিরোধিতা আমরা করছি। আমরা যে প্রক্রিয়া এসআইআর হচ্ছে, অর্থাৎ 2002 সালে যখন এসআইআর হয়েছে গোটা বাংলা, গোটা দেশ জুড়ে, তখন যারা কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন ছিলেন সেই সরকারের কোন স্তরের কোন নেতা, কোন প্রতিনিধি তারা বলেননি যে অমুক রাজ্যে এসআইআর হচ্ছে, আর অমুক রাজ্যে যখন এসআইআর হবে সেই রাজ্য থেকে এত লক্ষ, এত কোটি মানুষের নাম বাদ দেওয়া হবে, তারা বলেননি। কিন্তু এইবার যখন এসআইআর হচ্ছে আমরা দেখলাম বিহারে এসআইআর ঘোষণা হলো। শুধুমাত্র ঘোষণা হলো, নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিল যে বিহারে এসআইআর হবে। আর পশ্চিমবাংলার বিজেপির নেতৃত্ব তারা বলা শুরু করলেন যে বিহারের পর বাংলা এসআইআর হবে, আর বাংলা এসআইআর হলে পশ্চিম বাংলায় কেউ বলল 1 কোটি, কেউ বলল 1,20,00,000, কেউ বলল 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলেছিলেন পশ্চিম বাংলা এসআইআর হবে, 1 কোটি বহিরাগত রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশির নাম বাদ দেওয়া হবে। আপনাদের লোকসভার সাংসদ, এই বনগাঁর কিছু মানুষ যাকে নির্বাচিত করেছেন, আশীর্বাদ করেছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বললেন এসআইআর হবে, 1,20,00,000, 30 লক্ষ মানুষের নাম বাদ যাবে। আবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তারাও তাদের মতো সংখ্যা বলা শুরু করলেন। কখন? যখন বিহারে এসআইআর হবে এই বিজ্ঞপ্তিটুকু শুধু নির্বাচন কমিশন দিয়েছিল। আর তারপর বিহারে এসআইআর হলো, নির্বাচন হলো, ভারতীয় জনতা পার্টির জোট ক্ষমতা এলো, আর তারপরেই পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করেছিল। দেখুন, আমরা ছোটবেলা থেকে পড়েছি যে মানুষ বাড়িতে কুকুর পোষে, কুকুর অত্যন্ত বিশ্বস্ত প্রাণী। কুকুর পোষা হয় যাতে বাড়িতে চুরি চামারি না হয়, বাড়ির এলাকার প্রতিবেশীদের ঘরে যেন কোনো চোর ডাকাত ঢুকতে না পারে। কিন্তু আমরা এই প্রথম এক ধরনের কুকুর দেখলাম যে কুকুরদের বগলেসটা গুজরাটের 2 চোরের হাতে বাঁধা আছে, আর সেই কুকুরটার নাম ভারতীয় নির্বাচন কমিশন। সেই চোরটা হচ্ছে বিজেপির নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আমরা যা যা পড়াশোনা করেছিলাম, আমরা যা যা এতদিন ধরে জেনেছিলাম, আজ সবকিছু মিথ্যে বলে মনে হচ্ছে, এবং এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন, যে আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। পৃথিবীর বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র কোন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রকৃত অর্থে বুঝালেন
যে একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ববোধ কি হওয়া উচিত। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রত্যেক মানুষ তাকে আশীর্বাদ করে নির্বাচিত করেছেন। তাকে যারা নির্বাচিত করেছেন তিনি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা তাকে নির্বাচিত করেননি, তার বিরুদ্ধাচারণ করেছেন, তিনি তাদেরও মুখ্যমন্ত্রী। যত মানুষের নাম এখনো পর্যন্ত বাদ গেছে কিংবা বিচারাধীন রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ হিন্দু, বাঙালি। আমরা আমাদের মননে চিন্তনে ধর্ম নিরপেক্ষতার বার্তাকে পোষণ করি, কিন্তু যখন বিরুদ্ধে গোষ্ঠী, প্রতিপক্ষ শক্তি ধর্ম নিরপেক্ষতা নয় ধর্মীয় বিভাজনের রাস্তায় হাঁটছে, দুর্ভাগ্যজনকভাবে হলেও, আমাদের কষ্ট হলেও, আমাদেরকেও সেই অনুপাত মানুষের সামনে তুলে ধরতে হয়। যদি গোটা রাজ্যে প্রথম যে খসড়া ভোটার তালিকা বেরোলো, সেই খসড়া ভোটার তালিকায় প্রায় 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। আমরা জানতাম, প্রথম দিন থেকে জেনেছি, যবে থেকে বাংলা এসআইআর হচ্ছে, যে খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে তারা প্রত্যেকে বৈধ নাগরিক, বৈধ ভোটার। তাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আমি অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমি একজন হিন্দু, সনাতনী, ব্রাহ্মণ। আমার রাজ্য সভাপতি, আমার নেতা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার নাম দেবাংশু ভট্টাচার্য। তিনি হিন্দু, সনাতনী, ব্রাহ্মণ। ঘটনাচক্রে আমাদের দুজনেরই নাম ভোটারের এসআইআর এর খসড়া তালিকায় থাকা সত্ত্বেও আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পেয়েছিলাম যে আমাদেরকে গিয়ে প্রমাণ করতে হবে আমরা সত্যি ভারতের নাগরিক, না আমরা রোহিঙ্গা, না আমরা বহিরাগত বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নির্বাচন কমিশনের কাছে যেতে হয়েছিল, নথি নিয়ে যেতে হয়েছিল এবং দেখাতে হয়েছিল, প্রমাণ করতে হয়েছিল আমরা সত্যি ভারতীয়, আমরা সত্যি বহিরাগত অনুপ্রবেশকারী নই। দেখুন, অন্য কোন নেতা, অন্য কোন গলির নেতা, পাড়ার নেতা, তাদের কথা বলছি না, কিন্তু শুভেন্দু, সুকান্ত, শান্তনু এবং শ্রমিক, বিজেপির এই 4 জন নেতা, এদের মধ্যে 2 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, লোকসভার সাংসদ, 1 জন বিধায়ক, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আর 1 জন রাজ্যসভার সাংসদ। ফলে এরা 4 জনই ভারতবর্ষের ল মেকার, ভারতবর্ষের আইন সভার সদস্য। অন্য কোন নেতা, অন্য কোন ব্যক্তি কি বললেন সেগুলো গুরুত্ব রাখে না, কিন্তু ভারতবর্ষের আইন সভার সদস্যরা যদি কোনো বক্তব্য রাখেন, নিশ্চিতভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রেক্ষাপটে তার গুরুত্ব আলাদা হয়। এই প্রত্যেক আইন সভার সদস্যরা তারা বলেছিলেন যে যারা হিন্দু, সনাতনী, তাদের এসআইআর নিয়ে কোনো চিন্তার কারণ নেই, তাদের হয়রানির শিকার হতে হবে না। কিন্তু আমরা দেখলাম যে যারা হিন্দু, সনাতনী, শুধু হিন্দু সনাতনী নয়, ব্রাহ্মণও বটে, তাদেরকে বেছে বেছে এসআইআর এর নামে ডাকা হলো তাদের নাগরিকত্বের প্রমাণ দেবার জন্য। এর মধ্যে অনেকের নাম ভোটার তালিকায় এসেছে, অনেকে বিচারাধীন রয়েছেন, অনেকের নাম কেটে গেছে। এমন বহু মানুষ আছেন যাদের পরিবারের বাবার নাম আছে, ছেলের নাম আছে, সন্তানের নাম আছে, কিন্তু মায়ের নাম বাদ হয়ে গেছে। আবার হয়তো সন্তানের নাম আছে, স্ত্রীর নাম আছে, কিন্তু স্বামীর নামটা বাদ চলে গেছে। আর যাদের নাম বাদ পড়ে গেছে তাদের বলা হয়েছে ফর্ম 6 এর মাধ্যমে নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় নির্বাচনে অংশগ্রহণ করছেন, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের আইন সভার সদস্যদের নির্বাচিত করছেন, ভারতীয় জনতা পার্টির পোষ্য সারমেয় নির্বাচন কমিশন, তারা বলছে আবার নতুন করে আপনাকে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, আগামী দিন আরো ত্বরান্বিত হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন গোটা ভারতবর্ষের মানুষের সংবিধান স্বীকৃত সর্বোচ্চ ভোটাধিকার সুরক্ষিত করার স্বার্থে। আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন ধর্মতলার মেট্রো চ্যানেলে যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে সিঙ্গুরের ভূমিহীন জমিহীন কৃষকদের অধিকার রক্ষার স্বার্থে হারমাত সিপিএম এর বিরুদ্ধে 26 দিনের ঐতিহাসিক অনশন করেছিলেন, সেই ধর্মতলার মেট্রো চ্যানেলেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও অধিকার রক্ষার স্বার্থে ধর্ণা দিলেন। সেবারের অধিকার কৃষকদের অধিকার রক্ষার লড়াই ছিল, আর এবার কৃষক, শ্রমিক, ক্ষেত মজদুর, বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেক প্রান্তের মানুষের সংবিধান স্বীকৃত সর্বোচ্চ ভোটাধিকার রক্ষার স্বার্থে তিনি আন্দোলন করলেন। এবং সেই আন্দোলন আগামী দিন আমরা বিশ্বাস করি হয়তো অতি দ্রুত নির্বাচন ঘোষণা হবে, প্রার্থী তালিকাও ঘোষণা হবে। এই রাজ্যের একাধিক মন্ত্রী যাদেরকে আপনারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আশীর্বাদ করে নির্বাচিত করেছেন, যাদের নাম বিচারাধীন রয়েছে এখনো পর্যন্ত, এই বনগাঁর পবিত্র মাটিতে মতুয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যাধিক্য। দায়িত্ব সহকারে বলে যাচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা 2019, 2021, 2024 পরস্পর ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, সম্পূর্ণ ভোটার তালিকা যখন প্রকাশিত হবে, এই বিচারাধীন ভোটার, বাদ যাওয়া ভোটার সবকিছু বাদ দিয়ে সংযুক্ত করে যখন সম্পূর্ণ ভোটার তালিকা বেরোবে, 75% বেশি ওই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা শান্তনু ঠাকুরের কথায় বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের নাম ভোটার তালিকায় থাকবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা বারংবার মতুয়া সম্প্রদায়ের মানুষদের বুঝিয়েছি যে শান্তনু ঠাকুর আপনাদের মিথ্যা বলছেন, ভুল বোঝাচ্ছে। আমরা তাদেরকে যত বুঝিয়েছি তারা তত বেশি বিজেপিকে ভোট দিয়েছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষদের এমন শিক্ষা বিজেপি দিচ্ছে যে আর কোনোদিন তারা এর বদলা নেবার জন্য নির্বাচনী প্রক্রিয়াতেই অংশগ্রহণ করতে পারবেন না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। শুধুমাত্র পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির কয়েকটা পাঠা তাদের ইগো স্যাটিসফাই করার জন্য, ওরা যদি ছাগল হতো ওরা দুধ দিতে পারত, কিন্তু এরা পাঠা, এরা দুধও দিতে পারে না, শুধু শুধু নাদি ছাড়ে। বিজেপির ওই পাঠাগুলোর ইগো স্যাটিসফাই করার জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের পোষ্য দালাল, পোষা নেড়ি নির্বাচন কমিশনকে রাস্তায় নামিয়েছে। আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার পশ্চিম বাংলায় এসেছিলেন। এসে তিনি নিউ টাউনে ওয়েস্টিন বলে একটা হোটেল আছে, সেই হোটেলে উঠলেন। আমরা দেখলাম বিহারের উপমুখ্যমন্ত্রী, বিজেপির বিধায়ক, যে কয়েকদিন আগে বিহারে বলেছিল রাস্তার উপরে মাংস, মাছ বিক্রি করা যাবে না, জাতীয় নির্বাচন কমিশনার যে হোটেলে উঠেছিলেন, বিহারের ওই বিজেপির বিধায়ক উপমুখ্যমন্ত্রী, তাকে আমরা দেখলাম জাতীয় নির্বাচন কমিশনারের সাথে একান্তে বৈঠক করার জন্য ওই ওয়েস্টিন হোটেলের মধ্যেই ঢুকলেন। তাই নতুন করে দালালির প্রমাণ দেবার আর কিছু নেই। এর বিরুদ্ধে আমাদের সর্বাত্মক আন্দোলন। বিগত দিনে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, আপনার আমার অধিকার রক্ষার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 50 জন বৈধ ভোটার যাদের নাম নির্বাচন কমিশনের খাতায় মৃত হিসাবে দেখানো হয়েছে, কিন্তু আসলে তারা জীবিত, সেই বৈধ ভোটারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর অভিযান করেছিলেন। এবং এই আন্দোলন আগামীতে আরো ত্বরান্বিত হবে। নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, এরা বলে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। নরেন্দ্র মোদী সত্যি করে দেখাচ্ছেন।
আমরা ভারতবর্ষের মানুষ কোনোদিন যা ভাবতে পারতাম না, যেগুলোকে আমরা অসম্ভব বলে মনে করতাম, আমরা মনে করতাম যে এই ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে আর দ্বিতীয় নেই। এমন এক রাষ্ট্র, এমন এক দেশ যেখানকার মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেন। নরেন্দ্র মোদী করে দেখালেন। এবারের এসআইআর প্রক্রিয়ায় তিনি দেখিয়ে দিলেন যে ভারতবর্ষের মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার আগে ভারতীয় জনতা পার্টির পোষ্য সারমেয় নির্বাচন কমিশন তাদের মাধ্যমে নরেন্দ্র মোদী অমিত শাহ দেখিয়ে দিল যে ভারতীয় জনতা পার্টি নির্ধারণ করে দিচ্ছে যে কারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবে। আমরা ভেবেছিলাম যে এমন এক দেশে আমরা বসবাস করি, যদি বাইরে কোনো ধরনের অশান্তি যুদ্ধকালীন পরিস্থিতি হয় আমাদের দেশে তার কোনো আঁচ পড়বে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিল, নরেন্দ্র মোদী অমিত শাহ দেখিয়ে দিলেন যে যুদ্ধ হচ্ছে ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে, ভারতবর্ষের কোনো সম্পর্কই নেই ওই যুদ্ধের সঙ্গে, কিন্তু তার প্রভাব পড়ছে ভারতবর্ষে আপনার আমার রান্নাঘরে। আমাদের রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বেড়ে যাচ্ছে। আপনারা জানেন এই বিষয়ে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 16 তারিখ কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, বাংলার বিভিন্ন প্রান্তের মা বোনেরা যাদের চোখের জল পড়ছে রান্নার গ্যাসের দাম বেড়ে যাবার জন্য, আমরা বিশ্বাস করি তারা বিপুল পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কলকাতার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির জমিদার বাবুদের আসন কাঁপিয়ে দেবার জন্য যা করণীয় করছেন এবং ভবিষ্যতেও করবেন, আন্দোলনকে আরো ত্বরান্বিত করবেন। আমি শুধু বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, বনগাঁর সাথে আমার আত্মিক সম্পর্ক ব্যক্তিগতভাবে। আমাকে সুমনদা যখন আজকের কর্মসূচির কথা জানায়, সুমনদা আমাকে বলেছিল তুমি এখন বড় হয়েছো, তোমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সম্মানিত করেছে, তুমি কি আর আমাদের কর্মসূচিতে আসবে? আমি সুমনদাকে বললাম, আমার নেতা, আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য আমায় মাটিতে পা রেখে চলতে শিখিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে বনগাঁর মাটিতে আজও ঘাসের ওপর জোড়া ফুল ফুটতে পারে। শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিধানসভা নির্বাচন আসন্ন, যিনি আপনাদের প্রার্থী হন, মমতা বন্দ্যোপাধ্যায় যার কাঁধে ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক দেবেন, তাকে নিয়ে এলাকার প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যান এবং মানুষকে অনুরোধ করুন যাতে বনগাঁ দক্ষিণ সহ বনগাঁ সাংগঠনিক জেলার 5টি বিধানসভা কেন্দ্রেই ঘাসের ওপর জোড়া ফুল ফোটে। বনগাঁ সাংগঠনিক জেলার মা বোনেরা যতদিন তাদের তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করবেন, বনগাঁর মা বোনেরা যতদিন তাদের তুলসী মঞ্চে শঙ্খধ্বনি দেবেন, ততদিন যেন বনগাঁ সাংগঠনিক জেলা জুড়ে শুধুমাত্রই ঘরের প্রত্যেকটা উঠোনে ঘাসের ওপর জোড়া ফুল দেখা যায়, পদ্ম ফুলের কোনো নামগন্ধ যেন না থাকে, এইটুকু সুনিশ্চিত আপনারা করুন। এই অনুরোধ আপনাদের কাছে থাকবে। তার কারণ 2026-এর যে বিধানসভা নির্বাচন, 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করেছিলেন সিঙ্গুরের আন্দোলনের স্বার্থে, তখন 2011-এ পরিবর্তনের পথ প্রশস্ত হয়েছিল। 2006-এর মমতা বন্দ্যোপাধ্যায় 26টিদের অনশনের ফলে 2011-এ বাংলা পরিবর্তনের সাক্ষী থেকেছিল। 2009 লোকসভা থেকেই কার্যত বাংলার মানুষ বুঝতে পেরেছিলেন যে বাংলায় পরিবর্তন আসন্ন, মামাটি মানুষের সরকারের প্রতিষ্ঠা সময়ের অপেক্ষা। এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন, বাংলা তথা দেশের মানুষের সংবিধান স্বীকৃত সর্বোচ্চ ভোটাধিকার সুরক্ষিত করার স্বার্থে যে আন্দোলন তিনি সংগঠিত করছেন, মেট্রো চ্যানেল থেকে শুরু করে
মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাস পর্যন্ত সেই আন্দোলনের প্রভাবে নিশ্চিতভাবে 2026-এর যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা দিদির শ্রীচরণে যেন একটা বিজেপি বিহীন বাংলা উপহার দিতে পারি। 2021-এ যেভাবে আমরা দিদির শ্রীচরণে একটা সার্বিক সিপিএম বিহীন বাংলা উপহার দিয়েছিলাম, 2026-এ আমরা যেন বিজেপি বিহীন বাংলা উপহার দিতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বোচ্চ আসনের যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত ম্লান করে ন্যূনতম 250টি আসনের নজির তৈরি করতে পারেন এবং সেই 250 আসনের মধ্যে বনগাঁর 5টি আসন যেন থাকে, এইটুকু সুনিশ্চিত আপনারা করবেন। এই অনুরোধ আপনাদের কাছে থাকলো। আন্দোলন আরো ত্বরান্বিত হবে, নির্বাচনের দিন ঘোষণা হোক, প্রার্থী তালিকা ঘোষণা হোক, একজনও বৈধ ভোটারের নাম যতক্ষণ বাদ থাকছে ততক্ষণ নির্বাচন পশ্চিম বাংলায় হবে না। যতক্ষণ না পর্যন্ত সমস্ত বৈধ বাংলার ভোটাররা তাদের অধিকার সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ পশ্চিম বাংলায় নির্বাচন সংগঠিত হবে না। তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বাংলার একজন বৈধ ভোটারের অধিকার লঙ্ঘিত হতে দেব না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস আইটি সেল জিন্দাবাদ।